সুপ্রদর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি এবং আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু শুরুতেই জানতে চাই রিসেন্টলি কাজ নিয়ে, যে এখন কি কি কাজ হয়েছে এবং আগামীতে কি কি কাজ চলছে। রিসেন্টলি কাজ বলতে এবছর আসলে আমার নাটকে গান করা হয়েছে বেশি। মনে হয় 8-10টা নাটক বা আরও বেশি নাটকে অলরেডি আমার গান বেরিয়েছে এবং আরও 4-5টা গান করা আছে, এগুলো বের হবে। নাটকের যে গানগুলোর কথা বললাম, এবং এই গানগুলোতে একদম দেশের যারা এখনকার জনপ্রিয় শিল্পী বা ভালো যারা গান করছেন এদের গাওয়া। ইমরানের গান আছে, কোনালের গান আছে, পড়শির আছে, লুইপার গাওয়া আছে, তারপর হচ্ছে আতিয়া আনিসা আছে, মাহাতিন সাকিব আছে, রেহান রসুল আছে, এরা সহ, এবং সজীব দাস, মার্সেল, সুবন রায় কম্পোজার হিসেবে এরাও গানগুলোতে কাজ করেছে। আর এই গানগুলো হচ্ছে বেশ কয়েকজন ডিরেক্টর আছে এগুলোতে, যেগুলোতে আমি কাজ করেছি। রাফাত মজুমদার রিঙ্কু, ওনার অনেক নাটকে আমার গান লেখা হয়। পথিক সাধন, জাকারিয়া শৌখিন, এরকম। আসলে লিস্টটা যদি আমরা করতে যাই আসলে শেষ হবে না। এই জন্য আমি আসলে গানের কথা আর বললাম না, জাস্ট যাদের সাথে কাজ হয়েছে এদের কথা বললাম। আর যদি এর বাইরে জানতে চান, স্পেশাল একটা গান আমার বেরিয়েছে এই বছর, আপনি মনে জানেন সিনেমাতে। এই বছরের সবচেয়ে হিট সিনেমা তুফান। তুফান সিনেমার প্রথম গানটাই ছিল আমার লেখা, আসবে আমার দিন। গানটা অসম্ভব সুন্দর হয়েছে এবং দর্শকরা বেশ পছন্দ করেছে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আর এই গানটার আসলে 2-3টা প্রেক্ষাপট আছে। যদি গানটা নিয়ে প্রথমে বলি, যে আমরা তো আসলে কি হয়, যখন আমরা একটা শহরে আসি বা একটা নতুন স্বপ্ন দেখি, শহরে আসার পর অনেক সময় আমরা শূন্য থেকেই বেশিরভাগ মানুষ, আমরা মনে যারা পর্দায় দেখছেন বা আমাদের ক্যামেরার আশেপাশেও আছেন, একটা স্বপ্ন নিয়ে আসি, একটা শূন্য থেকে শুরু করার চেষ্টায় থাকি। তখন হয়তো এই সংগ্রাম থাকে যে স্ট্রাগল করি, টাকা নাই, পয়সা নাই, নানান রকম নানান অভাব অনটন। কিন্তু তারপর স্বপ্নটাতে আমরা স্বপ্ন থেকে দমে যাই না, যে আমরা চিন্তা করি একদিন আমার স্বপ্নটা পূরণ হবে, একদিন আমি বড় হব, একদিন আমার দিন আসবে। আমরা কিন্তু সবাই মনে করি যে আমাদের দিন আসবে, সবাই কিন্তু দিনের আশায় বাঁচি, সুন্দর একটা স্বপ্নময় একটা দিন। সেটাকে ধরে আমাদের এই গানটার নাম হচ্ছে আসবে আমার দিন। এই গানটা গেয়েছেন হচ্ছে রেহান রসুল, সুর এবং সঙ্গীতায়োজন করেছেন হচ্ছে আরাফাত মহসিন নিধি, এবং রায়হান রাফি পরিচালিত তুফান। শাকিব খান এই গানটাতে অভিনয় করেছেন এবং কলকাতায় শুটিংটা হয়েছে। এবং পর্দায় যারা দেখেছেন যে এই গানটাতে শাকিব খান কীভাবে নেচেছেন এবং খুব সুন্দর করে, মানে দুর্দান্ত রকম একটা নাচ গানের সাথে উপহার দিয়েছেন। এবং এই গানটার জন্য আমি আসলে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। কারণ হচ্ছে নর্মালি আমরা কি হয়, এটা প্রেমের গান, বিরহের গান, সিনেমাতে এই ধরনের গানে বেশি থাকে, কিন্তু যে একটা মোটিভেশনাল একটা গান, একটা উৎসাহমূলক একটা গান, একটা ইন্সপায়ারিং, একটা শক্তি পাওয়ার, উদ্যম পাওয়ার, এগিয়ে যাওয়ার, প্রেরণা পাওয়ার একটা গান আসবে আমার দিন। তো এটা আমি খুবই লাকি যে আমি এরকম একটা গান, এরকম একটা কাজ করতে পেরেছি। কিন্তু এটার সাথে কিছু আবার আনলাকি ব্যাপারও ঘটেছে। প্রথমত হচ্ছে সিনেমার যেহেতু প্রথম গান এবং গল্পের মূল গান, যার কারণে সিনেমা যখন রিলিজ হয় তার 1 মাস পরে গানটা আসছে। আগে গানটা ছাড়া হয় নাই, কারণ হচ্ছে কারণ স্টোরি ছিল, স্টোরি বেস একটা গান ছিল, আমরা দেখেছি ছবিতে সেটা। রাইট, হ্যাঁ। কিন্তু পরে যখন গানটা আসলো 14 তারিখে, তখন হচ্ছে দেশের ছাত্র আন্দোলন চলছিল। জাস্ট 14 তারিখে আসছে, 16 তারিখ তো 5 জন যে মারা যায় ছাত্র, এবং হচ্ছে নেট বন্ধ করে দেওয়ার পরে যাটার এফেক্টটা গানটাতেও পড়েছে। কারণ হচ্ছে গত কিছুদিনের মধ্যে প্রায় 10-15 দিনও সব মিলিয়ে মনে হয় 10-12 দিন নেট বন্ধ ছিল, মানুষ আসলে ঢুকতে পারে না গানটা, মানে যে গানটার যে স্রোত ছিল মানুষের কাছে পৌঁছানো, সেটা একটু ব্যাহত হয়েছে। না হলে হয়তো গানটার রিচ বা আরো মেশিন। আমরা কিন্তু একটা জিনিস দেখতে পেরেছি, যারা মুভি দেখেছেন তারা কিন্তু মুভি থিয়েটারে কিন্তু গানটি দেখেছেন এবং তখনই পছন্দ করেছে, এবং তারা কিন্তু এই গানটির জন্য অপেক্ষায় ছিলেন কবে এই গানটি রিলিজ পাবে। এই যে একটা অপেক্ষা, এটা কিন্তু আমরা এখন সচরাচর দেখতে পারি না। সবার মাঝে কিন্তু একটা কমন বিষয় হয়ে গেছে যে ইউটিউবে তো আসছে এই গানটি, এবং মুভি রিলিজের আগে আমরা গান পেয়ে যাই। সো সেই জায়গা থেকে অপেক্ষার জিনিসটা কিন্তু ছিল না। আপনার গানটা কিন্তু সেই অপেক্ষাটা তৈরি করেছে। মানুষ আসলে বিশেষ করে যারা তরুণ প্রজন্ম সিনেমা দেখেছে, তারা কিন্তু আমার মনে হয় প্রত্যেকে তো আমরা একটা স্বপ্ন দেখি যে একটা দিন আসবে, আমরা যেখানেই থাকি এর থেকে বেটার কিছু আশা করি, এবং আমরা ডে বাই ডে কিন্তু ডিপ্রেশনে পড়ে যাই, ডিমোটিভেট হয়ে যায়, তখনই একটা গান দরকার, যে আজকে আমার পকেট ফাঁকা, কালকে হবে অনেক টাকা, ঘুরে যাবে ভাগ্য চাকা, জীবন চলবে ঝাঁকা নাকা, পাংখা হয়ে ঘুরবো আমি সারা শহরে, সাহেবরা রাখবে নজরে, মানে এই টাইপের আর কি। জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন। অর্থাৎ আমি জানি আমার দিন আসবে, আমার সবকিছু রঙিন হবে, আকাশ মাটি আমার খুশি দেখে হাসবে, আনন্দ করবে। এই প্রেক্ষাপট ছিল গানটাতে, যার কারণে
মানুষ কিন্তু তার নিজের যে স্বপ্ন, নিজের যে আকাঙ্ক্ষা, সেটার সাথে গানটাকে মেলাতে পেরেছে, এই জন্য এতটা ভালোবাসা দিয়েছে। এবং গানটা বের হওয়ার আগে শাকিব খানের যে বিভিন্ন ফ্যান পেজ, বিভিন্ন গ্রুপে অসংখ্য পোস্ট, আমি জীবন এরকম দেখিনি যে কবে আসবে গানটা, কবে আসবে, আমাকে ফোন করে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, নানানভাবে। তো যদি পরিস্থিতি ভালো হতো, এটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতো। তারপর আমি বিশ্বাস করি যে এটা একটা আজীবন থেকে যাওয়ার মতো একটা গান। সময়ের সাথে সাথে এই গান মানুষ আরও এই গানটাকে আরও আপন করে নেবে, আরও ভালোবাসবে। এবং গানটার যেটা স্পেশাল একটা ব্যাপার, যেটা হচ্ছে ইউটিউবে গেলে দেখবেন ভারত, পাকিস্তান থেকে শুরু করে অসংখ্য দেশের ইউটিউবাররা গানটাকে রিভিউ করেছেন, গানটাকে নিয়ে তারা বর্ণনা করেছেন। এটা দেখে আমি আসলে সত্যি খুবই অভিভূত হয়েছি। মানে তারা আমার থেকেও বেটারভাবে মনে হচ্ছে যে এটাকে ব্যাখ্যা করেছেন যে কিভাবে গানটা আসলে কি, গানের বিষয়বস্তুগুলো কি। তো আমি আসলে গানটার সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং হচ্ছে যে যারা গানটাকে আপন করে নিয়েছেন, পুরো সিনেমার টিম সহ সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমি বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকের দিন আসবে আমার দিন। অবশ্যই, আমার তো বলছি দিন চলছে আসলে, আপনার তো বেশ ভালো দিনই চলছে, প্রত্যেকটা গানই একদম সুপার ডুপার হিট হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটু রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই। যে আপনি একটি কথা বলছিলেন অলরেডি যে কিছুদিন আগের যে ঘটনাটি ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে একটা ইফেক্ট তো পড়েছে, এবং তার পাশাপাশি যদি আমরা শিল্পীদের ক্ষেত্রে দেখি, প্রত্যেকটা শিল্পী কিন্তু আস্তে আস্তে করে রাজনীতির দিকে জড়িয়ে পড়ছেন, এবং সেক্ষেত্রে কি আসলে কুফল বা সুফল কি হচ্ছে আসলে, এই ব্যাপারে একটু আপনার মতামত জানতে চাই। এটা আসলে এক কথায় বলা কঠিন, এটা অনেকগুলো প্রেক্ষাপট আছে। প্রথম হচ্ছে যে বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা কোটা সংস্কারের জন্য হয়েছে, তো এটা আমি মনে করি শুরু থেকে যেভাবে যে আন্দোলনটা হয়েছে, এটা খুব সুন্দর এবং প্রাসঙ্গিক একটা আন্দোলন ছিল। তো হয় কি, কোনো একটা প্রেক্ষাপটে আপনি যখন একটা জনগোষ্ঠী, বড় মানুষ, মানে অসংখ্য মানুষ যখন কোনো কিছু দাবি করে, চায় বা রাস্তায় নামে, এই ধরনের একটা আন্দোলন হয়, এবং তখন হয় কি, এটা সবাইকে মোটিভেট করে হয়তো। এবং এটার সাথে যেহেতু রাজনীতিও থাকে, তার কারণে হয় কি, মানুষের রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয়, বা বিভিন্ন দল থাকে, সরকারি দল, বিরোধী দল, নানান দল। কিন্তু এরকম ঘটনা ঘটার কারণে মানুষের মধ্যে একটা জাগরণ তৈরি হয়, সেটা পক্ষে হোক বিপক্ষে হোক। নর্মালি কি হয়, আরও 5 বছর আগে, 7 বছর আগে, বা ইনফ্যাক্ট 2 মাস আগেও কিন্তু মানুষের মধ্যে রাজনীতি নিয়ে এরকম চিন্তাভাবনা ছিল না। যেহেতু একটা টপিক এসেছে, সেটা নিয়ে পক্ষে বিপক্ষে নানান রকম কথা হয়েছে, সেটা একটা জায়গায় এসেছে, বা সরকারে পরিবর্তন হয়েছে, এর মধ্যে যেহেতু মানুষ, তো আমরা তো মানুষদের মধ্যে হয় কি, নানা মতের, নানা ধর্মের বা নানান গোত্রের, নানা চিন্তার মানুষ থাকে। তো এক একজন হয়তো আন্দোলন হয়েছে, এটাকে একটা পক্ষ মনে করছে হ্যাঁ এটাই ঠিক, আর একটা পক্ষ হয়তো মনে করছে না, এইভাবেও হতে পারে, মানে বিভিন্ন মতামত আছে, বিভিন্ন রকম মতামত থাকে। শেষ দিকে এসে এটা আরো বেশি পলিটিক্যাল আমার মনে হয় এখন যেটা দেখা যাচ্ছে আর কি। তো আপনি যেটা বলছেন রাজনীতি করবে কিনা, তো আসলে পৃথিবীর সবকিছুর মধ্যে কিন্তু রাজনীতি থাকে, রাজনীতি আসলে অন্তর্ভুক্ত। কিন্তু সাধারণ অডিয়েন্সের সেটা হলো যে তারা কিন্তু শিল্পীদের কাছ থেকে রাজনীতি আশা করে না। এটা আশা করে না, যেমন রাজনীতি আশা করে না, সেটা যেহেতু বিভিন্ন দলের মানুষই ওই শিল্পীর গান শুনে বা ওই স্পোর্টসম্যানের খেলা পছন্দ করে, তারা চায় যে সে তার থাকুক। তো যখন তার মতের বাইরে যায়, তাকে অপছন্দ করা শুরু করে, ঘৃণা করা শুরু করে। তো এইটা একটা খুব বাজে প্র্যাকটিস আমাদের দেশে, যে আমরা হয়তো মুখে মুখে বলি যে স্বাধীনতা বা স্বাধীন বা গণতন্ত্র, অনেক কিছু বলি, কিন্তু যখন আমরা আবার অন্যের স্বাধীনতাকে যদি সম্মান না করি, তো সেটা আসলে ভালো দেখায় না। সেটা যেটাই করুক। তো আমি মনে করি একজন শিল্পীর বা একজন মানুষের এই পক্ষ কেউ একজন নিবে, আবার কেউ হচ্ছে এই পক্ষের বিপক্ষে থাকবে, মানে এদিকে মত দিবে, কেউ আরেক দিকে মত দিবে, কেউ হয়তো মতই দিবে না, এটাই তার মত। কিন্তু কি হয় যে অনেকে আবার এটাকে পছন্দ করে না, বা ওই মতের বিরুদ্ধে গিয়ে কথা বলা শুরু করে। বাট এটাও ঠিক যে এরকম যখন পক্ষে বিপক্ষে বা নানান রকম মত আসতে থাকে, সেই মত থেকেই কিন্তু সমাজের রাষ্ট্র পরিচালনার একটা পথ তৈরি হয় এবং পরিবর্তন আসে। তো সেটা কিন্তু দরকার আছে। কিন্তু এটার মধ্যে যেটা দরকার সেটা হলো প্রত্যেকের একটা ধৈর্য দরকার, মানে প্রত্যেকের হচ্ছে একজন আরেকজনকে গ্রহণ করার, আরেকজনের মতটাকে শ্রদ্ধা করার, সে মতটাকে বলার, মানে যে জায়গাটা টুকু দেওয়া, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমি হয়তো বললাম কিন্তু আরেকজনটা শুনলাম না, তাহলে কিন্তু হয় না। তো এটা আমরা যদি হিংস্র না হয়ে, আগ্রাসী না হয়ে, ঘৃণার চোখে না দেখে যদি আমরা এই মতগুলোকে, নিজের মতগুলো প্রকাশ করি এবং অন্যের মতগুলো গ্রহণ করি, তাহলে সেটা আমাদের সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য, রাষ্ট্র নির্মাণে এবং আগামী দিনে আমরা ভালোভাবে চলার জন্য সেটা খুবই গুরুত্ব রাখবে। আর শিল্পীরা, কোনো একজন শিল্পী বা কোনো একজন স্পোর্টসম্যান বা যেই হোক,
সেটা রাজনীতি করবে কিনা এটা আসলে তার একান্ত নিজের ব্যাপার। এটা 2-3টা সাইড থাকে, ওই যে যেটা শুরুতে বলছিলাম, কেউ এটাকে ভালোভাবে নেয়, কেউ এটাকে ভালোভাবে নেয় না, এক একজন এক একভাবে নেয়। কিন্তু আমি যেটা যারা দেখছেন সবার উদ্দেশ্যে বলতে চাই, এটা হচ্ছে আমাদের দেশ। আমাদের এখানে আমাদের দেশের যতগুলো মানুষ আছে প্রত্যেকে কিন্তু এই দেশের নাগরিক এবং প্রত্যেকেরই সমান অংশ, প্রত্যেকেরই সমান অধিকার এখানে। তো আমরা এমন কিছু করব না যেতে আমার কথায়, আমার আচরণে, আমার একটা ফেসবুক পোস্টে আরেকজন উত্তপ্ত হয়, আরেকজনের মধ্যে হিংস্রতা তৈরি হয়, ঘৃণা তৈরি হয়। বরং অতীতে কি হয়েছে না হয়েছে অতীত নিয়ে আসলে পড়ে থাকলে হবে না। আমরা যদি অতীতের কথা ধরি আজকেও অন্যরকম কিছু করি, আমার মনে হয় সেটা ভালো হবে না। বরং আমরা এখন থেকে এই সময় থেকে আমরা চেষ্টা করি যে আমরা ভালো কিছু করব, প্রত্যেকে আমাদের মধ্যে খারাপ না হয়ে ভালো কাজের প্রতি যেতে হোক। কে কয়টা ভালো কাজ করলাম, কে কোন জায়গায় দেশটাকে ডেভেলপ করলাম, সেটা যদি চিন্তা করি তাহলে আমরা সারা পৃথিবীর বুকে একটা বড় রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারবো। আর আদারওয়াইজ আমরা যদি ওই সরকারই খারাপ করলো ওইটা নিয়ে আমি পড়ে থাকি, আমি আবার এর থেকে খারাপ কিছু করলাম, আমি আবার মত প্রকাশ করতে গিয়ে আরেকজনকে আটকিয়ে দিলাম, তো এগুলো যদি চলতেই থাকে বছরের পর বছর, যেটা আমরা দেখে আসছি অনেক সময় থেকে, তাহলেও কিন্তু আমার মনে হয় আমাদের জন্য উন্নতি করা খুবই কঠিন হয়ে যাবে। তো আমরা যদি জাস্ট এই সহানুভূতি, এই ভালোবাসাটুকু আমরা একজন আরেকজনের প্রতি দেখাই, গঠনমূলক সমালোচনা করি, ভালো কাজটার প্রশংসা করি, ঘৃণার চোখে, হিংসার চোখে, শত্রুর চোখে না দেখে সাম্যের চোখে, মানবতার চোখে দেখি, তাহলে আমাদের দেশটা অনেক বড় হবে। আপনার প্রত্যেকটা কথাই যেন মনে হচ্ছে গানের লাইন, এবং এই কথাগুলো জড়িয়ে যদি একটা সুর দেওয়া হয় তাহলেই মনে হয় গানের লাইন তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবং একদম রাজনীতিবিদের মতো করেই কথা বললেন, এটা একটা মনে বড় গুণ। আমি নিজে একটা সত্যি কথা, আমি রিসেন্টলি আমি নিজে এক ধরনের কিছুটা চাপ অনুভব করছি। চাপটা হচ্ছে এরকম যে ফেসবুকে কিছু লিখতে গেলে কেউ এসে তার মতটা আমার উপরে চাপাই দিচ্ছে। তো এখন আমি তো একজন মানুষ, সে একজন মানুষ, উনি একজন মানুষ, তো সবার মত কিন্তু কখনোই একরকম হবে না, এক একজনের এক এক মত থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে আমাকে আরেকজনের মতটাকে আমার সম্মান করতে হবে। যে আমি যেমন হচ্ছে কোথাও গিয়ে কিন্তু বা আরেকজনের মতের নিয়ে কখনোই আমি জীবনে কখনোই না যে আমি একজনের মতের উপরে জোর করি না, মানে হ্যাঁ তার কথা আমি কিন্তু শুনবো, পারলে আমি তাকে আমার মতো করে একটা ব্যাখ্যা দিব বা সুন্দর কিছু বলার চেষ্টা করবো, কিন্তু প্রত্যেকটা মতকে কিন্তু সম্মান দিতে হবে। আমি আরেকজনকে যদি থামিয়ে দিতে যাই তাহলে ও আমাকে থামিয়ে দিবে। এইভাবে যদি বছরের পর বছর, যুগের পর যুগ যদি চলতে থাকে তাহলে তো আমরা এটার মধ্যে আটকে গেলাম, যেটা আমাদের দেশের সামগ্রিক রাজনীতিতে আমরা যেটা দেখি সবসময় আমরা দেখি আর কি, ছোটবেলা থেকে দেখে আসছি। তো আমার মনে হয় এইগুলো চেঞ্জ হওয়া দরকার। পজিটিভ প্রত্যেকটা কথা হবে, মানে প্রত্যেকটা পোস্ট হবে গঠনমূলক এবং হচ্ছে এটা রাষ্ট্রের জন্য প্রয়োজনীয়, যেখানে ধ্বংস নাই। 2022 সালে আপনি শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। তো তার আগের জার্নিটা এবং পরের যে জার্নিটা, যে পুরস্কার পাওয়ার পর জীবনের টার্নিং পয়েন্টটা কেমন ছিল সেই সম্পর্কে একটু জানতে চাই, অনুভূতিটাও অবশ্যই জানতে চাই। আচ্ছা, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ যে আমার মনে হয় এটা যে জাতীয় পুরস্কার আমি যেটা পেয়েছি এটা আমার একার না, এটা হচ্ছে যারা আমাকে পছন্দ করেন, যারা আমার গান শোনেন, যারা আমার এই জার্নিতে নানানভাবে আমার পাশে ছিলেন, আমাকে এগিয়ে দিয়েছেন, আমার কাঁধে হাত রেখেছেন, এটা সবার, এবং জাস্ট আমি সবার পক্ষ থেকে এটা সম্মানটা গ্রহণ করেছি মাত্র। আর যেটা বললেন এটা যেহেতু একটা রাষ্ট্রের একটা ব্যাপার, এটা একটা কাঙ্ক্ষিত একটা প্রাপ্তি, তো অবশ্যই এটা আপনি যখন এরকম একটা কিছু অ্যাচিভ করবেন আপনার ভিতরে একটা আনন্দ ফিল হবে, একটা ভালো লাগা ফিল হবে, এবং আপনার অনেক কনফিডেন্ট থাকবেন। আমার কাছে মনে হয় আর কি যে হ্যাঁ অনেক শান্তি লাগবে আর কি। কিন্তু এটার মানে এই না যে আমার এখানে সব এন্ড, নট, শেষ না। এটা দায় এবং দায়িত্বটা আরও অনেক বেশি বাড়িয়ে দেয় পরবর্তী কাজের জন্য। কারণ হচ্ছে এখন আগে কি হতো, আগে আপনি কাজ একটা করতেন, এটা নিয়ে এত চাপ না, কিন্তু এখন একটা চাপ থাকে। হয়তো একজন এটা বলে আমাকে উদাহরণ দেবে যে কি জাতীয় পুরস্কার পাওয়া একজন গীতিকার কি লিখলো, তার মানে কি আমাকে এখন লিখতে গেলে, কথা বলতে গেলে, দায়বদ্ধতা চলতে গেলে আমাকে কিন্তু ওই জিনিসটা ব্যাক অফ দ্য মাইন্ডে রাখতে হয়। তো এটার আবার সুবিধাও আছে, সেটা হচ্ছে আমি ব্যক্তি হিসেবে নিজেকে যখন গঠন করব বা নিজের পথ চলার ক্ষেত্রে আমি যখন একটু সতর্ক এগুলো এটা মাথায় রাখবো, সতর্ক থাকবো, তাহলে আমার জীবন বা আমার আশপাশ আরো সুন্দর হবে এবং আরো সহনশীল হবে আর কি। জি অবশ্যই। এবং যে গানটির জন্য আপনি পুরস্কারটি পেয়েছেন সেটি হচ্ছে, শিরোনাম হচ্ছে ধীরে ধীরে, এবং গানটি অসম্ভব সুন্দর। এখনই কিন্তু মানুষ এই গানটি শুনছে। 2022 সালের থেকে যদি শুরু করি, 2024 সালে এসেও মানুষ গানটি শুনছে এবং বেশ পছন্দ করছে। তো আমরা আশা করছি আগামীতে আপনার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর গান অবশ্যই আরো উপহার পাবো ইনশাআল্লাহ। সেই সাথে মজার বিষয় হচ্ছে আজকে আপনার আমার যে ধীরে ধীরে গান, যেটার জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, এই গানটা যিনি গেয়েছেন লুইপা,
আজকে আমার একটা গান এই মুহূর্তে গেয়ে বের হয়েছে, একটা নাটকের গান। আচ্ছা, রাফাত মজুমদার, রিঙ্কু ভাইয়ের একটা নাটক, আর এটা সুর এবং সঙ্গীতায়োজন করেছেন সজীব দাস। সজীব আবার লুইপার সাথে এটা দ্বৈত গেয়েছে গানটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। গল্পে আড্ডা একদম সময় শেষ হয়ে গেছে, আর বুঝতেই পারিনি আসলে আরো কিছু কথা হয়তো বা বললে ভালো লাগতো। অবশ্যই আমরা আগামী একদিন আমরা এই আয়োজনে আপনাকে ডাকবো এবং আমরা নতুন নতুন গানের উপহার পাওয়ার জন্য অপেক্ষা করছি। অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্দার সামনে আমাদের অনুষ্ঠানটা দেখেছেন, সবার জন্য ভালোবাসা, এবং পর্দায় যারা আমাদের ক্যামেরায় পার্সন যারা ছিলেন বা টেকনিক্যাল যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। একটা কথা সবার উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে আমরা যে যার অবস্থানে থাকি, যেখানে থাকি, আমরা যাতে সুন্দর চিন্তা করি, ভালো চিন্তা করি এবং আমাদের দেশটাকে আরো ভালো জায়গায় নিয়ে যাই। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।